স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য নিজেদের গ্রুপ পরিবর্তনে রাজি ছিল না ক্রিকেট আয়ারল্যান্ড। নিশ্চিত হয়েছে খেলা যোগ। বোর্ড অফ ক্রিকেট আয়ারল্যান্ডের শীর্ষকর্তা ব্রায়ান ম্যাকনিশের বরাত দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন মিডিয়া ম্যানেজার ক্রেইগ এডসউইন। যদিও বিসিবি থেকে বিদায়ের পর দেশের শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোতে দেয়া ইন্টারভিউতে ঠিক উল্টো দাবি করেছেন বুলবুল। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ওয়াদা করেছিলেন সবাই চলে গেলেও চেয়ারটা আঁকড়ে থাকবেন, অথচ এইভাবেই পেছনের দরজা দিয়ে বিসিবি ছেড়েছিলেন। দেশকে প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন, 22 গজে মাথা উঁচু করে লড়েছেন। ক্রিকেট বোর্ডে স্বাভাবিকভাবেই বুলবুলকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কথা দিয়েছিলেন খেলবেন একটা কুইক টি-20 ইনিংস, কিন্তু কথা দিয়েও সেই কথাটা রাখেননি। শুরুটাই হয়েছে মিথ্যে দিয়ে, এরপর আর বের হতে পারেননি ওই জাল থেকে। তৎকালীন ক্রীড়া উপদেষ্টার নীল নকশায় পাতানো নির্বাচনে জিতেছেন ওই মিথ্যের উপর ভর করে। অতঃপর দেশের অন্যতম একজন ক্রিকেট তারকার বিদায় কারচুপির কলঙ্ক গায়ে নিয়ে। মিথ্যাচারের শেষ এখানেই হয়নি। বিসিবি থেকে বিদায়ের পর দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে এক গাদা অভিযোগ বিসিবি বসের। বুলবুল কথা বলেছেন বিশ্বকাপ ইস্যুতেও। বলেন শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে নাকি রাজিও করেছিলেন গ্রুপ পরিবর্তনের জন্যে। শুধু তাই না, আয়ারল্যান্ড নাকি লিখিতও দিয়েছিল বিসিবিকে। সত্যতা যাচাই করতে গিয়ে খেলাযোগ রীতিমতো ধাক্কাই খেয়েছে। সাবেক বিসিবি বস বুলবুলের মিথ্যাচারের স্পষ্ট প্রমাণ মিলেছে। বোর্ড অফ ক্রিকেট আয়ারল্যান্ডের শীর্ষ কর্তা ব্রায়ান ম্যাকনিশের বরাত দিয়ে মিডিয়া ম্যানেজার ক্রেইগ এডসউইন সাফ জানিয়ে দিয়েছেন, গ্রুপ পরিবর্তনে কখনোই বিসিবিকে কথা দেয়নি বা সাপোর্ট করেনি আয়ারল্যান্ড। প্রশ্ন হচ্ছে, কেন বুলবুলের এমন মিথ্যাচার, কোন স্বার্থে? বিদায় নেয়ার পরও কেন প্রশ্নবিদ্ধ করছেন দেশের ক্রিকেট আর ক্রিকেট বোর্ডকে? শুধু তাই না, ওই ইন্টারভিউতে বুলবুলের দাবি শেষ দিনটায় বিসিবিকে নাকি রাজনৈতিক অফিস মনে হয়েছে, অথচ বিসিবিতে বুলবুলের প্রথম এন্ট্রির ছবিটা দেখুন। বিসিবিতে স্লোগান বা রাজনৈতিক লোকদের আনাগোনা কোনোটাই কাম্য না, কিন্তু বুলবুল নিজেও কি মেনেছিলেন সেই কথাটা? নিজে তো একটা রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছিলেন বিসিবির কার্যালয়ে নিজের কক্ষে বসে। এই ছবিগুলো কি মিথ্যে, নাকি আমিনুল ইসলাম বুলবুলের কাছে সব ভুলের মতো এটারও ব্যাখ্যা আছে? ছবিটা জায়েজ করতেও কি মিথ্যাচারেরই আশ্রয় নেবেন? নাহিয়ান বিন জসিম, ৭১। খাদের কিনারায় দাঁড়িয়ে একটা সেঞ্চুরি করলেন সাইফ হাসান। মাথার ওপরে ঝুলছে রানে ফেরার তাড়া। এই নিউজিল্যান্ড সিরিজে ওপেনিং স্লটে তার ওপর ভরসা করছে নির্বাচকরা। পা ফসকানোর সম্ভবত কোনো সুযোগ নেই। দারুণ প্রতিভাবান এই ব্যাটার নিজের সামর্থ্য কাজে লাগাতে পারছেন না। কোন পথে হেঁটে আজ এই পর্যায়ে এলেন সাইফ হাসান? রিপোর্টে বিস্তারিত। লং অফ দিয়ে স্বচ্ছন্দে পুল করে বাউন্ডারি আদায় করে নিলেন সাইফ হাসান। মিরপুরের মাঠে এদিন আরও মোট হাফ ডজন বাউন্ডারি আর ৮টা ছক্কা মেরেছেন টাইগার ওপেনার। মাঠের চারদিকে এমন বাহারি শট খেলায় তার জুড়ি মেলা ভার। সবই সহজাত, নতুন করে শেখার কিছু নেই। কিন্তু এই স্কিল কাজে লাগাতে পারছেন কতটা? রিসেন্ট পরিসংখ্যান বলছে ভয়াবহ ব্যাট প্যাচ কাটাচ্ছেন। মিরপুরের প্রস্তুতি ম্যাচে ১৩৩ বলে ১৩৮ রান করে নট আউট থাকার আগে তার সময়টা কেটেছে বেশ অস্বস্তি নিয়েই। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে সাইফের কন্ট্রিবিউশন মোটে ৫২ রান। ফ্যানদের আফসোস তো বেড়েছে। সাদা বলের ক্রিকেটে সাইফ তো মোটেও কোনো ফ্লুক নয়। ২০২১-এ পাকিস্তানের বিপক্ষে অভিষেক আগুন জ্বালিয়ে আবার হারিয়েও গিয়েছিলেন, কিন্তু সেই সাইফ ফিরে এসেছেন আগের চেয়েও দ্বিগুণ প্রতাপের সাথে। ১৪ ম্যাচে ২৬ গড় আর ১২০ স্ট্রাইক রেট মোটেও হেলদি পরিসংখ্যান না, কিন্তু বাস্তবতা হলো যেদিন খেলেছেন ছাপিয়ে গেছেন সবাইকে, আর যেদিন পারেননি ওদিন শুধুই হারিয়ে খুঁজেছেন নিজেকে।
ওয়ানডে অভিষেক হয়েছে গেল বছর, কিন্তু শুরুটা টি-20-র মতো ঝলমলে নয়। আধুনিক ক্রিকেটে 81 স্ট্রাইক রেট একটু বেশিই বেমানান। সময়ের সাথে সাথে সেটাকে ওপরে নিয়ে যাবেন, আদৌ ততটা সময় আছে তো? দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। নির্বাচকদের প্ল্যানিংয়ে সেটা আছে নিশ্চয়ই, কিন্তু ওই একই প্ল্যানে সাইফ থাকবেন কিনা সেটাই এখন বড় আলোচনা। তবে সাইফ তরুণ, প্রতিভার বিচারে সুযোগটাও তার প্রাপ্য। নির্বাচকরাও এই পথেই ভেবেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন তিনি, কিন্তু কতদিন? কারণ বাংলাদেশের ডাগআউটে অপেক্ষাতে আরেক ওপেনার সৌম্য সরকার। অভিজ্ঞতার বিচারে তাকে এগিয়ে রাখতে হবে। তাছাড়া এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেল বছর নিজের সবশেষ ওয়ানডেতে 91 আর 45 রান করেছিলেন সৌম্য। অ্যাটলিস্ট ওয়ানডের টপ অর্ডারে জায়গা পাকা করার দাবিটা তিনি জানিয়ে রাখতেই পারেন। ওদিকে তাই সাইফ হয়তো নিজেও জানেন সামনে মসৃণ পথটা দ্রুতই সরু হয়ে আসছে, আর সেই পথে যদি হাঁটা না যায় তবে ক্যারিয়ার কোন দিকে বাঁক নেবে সেটাও অপরিষ্কার। তবে এত চাপ সামাল দিতে পারাটাও তো প্রফেশনালিজমের অংশ। তার আভাস দিতেও পেরেছেন প্রস্তুতি ম্যাচে। মিরপুরের ওই লড়াইয়ে শান্ত, তামিম, হৃদয়, আফিফরা যাওয়া আসার মধ্যে থাকলেও একপাশে সাইফ ঠিকই নিজের মতো করে গড়ে তুলেছেন নিজের ইনিংস। সামনের নিউজিল্যান্ড সিরিজটাই কি তার লাইফলাইন, নাকি বাংলাদেশের টপ অর্ডার তার হাত ধরেই হাঁটবে অনেকটা পথ? সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71। চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই, একা হাতে সবই করেন সাকিব আল হাসান। খেলা, কমার্শিয়াল, ব্যবসা, রাজনীতি, এবারে নতুন পরিচয়ে ফিরছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে একটা ডিজিটাল সংবাদ মাধ্যম, বিয়ন্ড বাংলা। কোহিনুর কণা রিপোর্ট। মধ্যরাতে ডক্টর তাসনিম জারার পোস্ট, যাচ্ছি ব্রাজিল। লিখলেন ছবি নিজেই পোস্ট করছি, কারণ এখন নিজের ছবি নিজে না দিলে অন্যরা দিয়ে দেয়। ক্যাপশনটা একটু অন্যরকম হয়। ওদিকে কদিন আগে দেশের একটি গণমাধ্যমে সাকিব আল হাসানের দেয়া এক সাক্ষাৎকার ঘিরে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অতঃপর নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করেন পুরো ঘটনা। আজকাল সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে, কোনটা ঠিক কোনটা ভুল তা নিয়ে পড়তে হয় দ্বিধাদ্বন্দ্বে। সেই সমস্যার সমাধান করতে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি ডিজিটাল সংবাদ মাধ্যম, যার নাম বিয়ন্ড বাংলা। কেন যুক্ত হলেন ডিজিটাল মিডিয়ায়, সাকিব নিজেই জানিয়েছেন তা। আমার কাছে মনে হয় খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না। সঠিক নিউজটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন। মানে খবরের ভিতরের খবরটা যেন মানুষ জানতে পারে। কি কি থাকছে বিয়ন্ড বাংলায় তারও একটা ধারণা দেওয়া হচ্ছে। পলিটিক্স, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, স্পোর্টস, এন্টারটেনমেন্ট সব থাকবে বিয়ন্ড বাংলায়। খবরের পাশাপাশি বিশ্লেষণ, বৈশ্বিক প্রেক্ষাপট, সমসাময়িক নানা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরিরও পরিকল্পনা আছে প্ল্যাটফর্মটির। বিয়ন্ড বাংলার ওয়েবসাইট তৈরির কাজ প্রায় চূড়ান্ত, তবে এখনই সেটি পাবলিশ করা হচ্ছে না। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আসছে কয়েক মাসের মধ্যেই শুরু হবে এর পরীক্ষামূলক সম্প্রচার। ক্রিকেট, ব্যবসা, টিভিসি, ফটোশুট, রাজনীতি সবখানেই আছেন সাকিব আল হাসান। এবারে পেলেন নতুন আইডেন্টিটি, সংবাদ মাধ্যমের মালিকানা। চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই, সবখানে সাকিব আল হাসান। কোহিনুর কণা, 71। হঠাৎ করে হেড কোচ আলফাজ আহমেদকে বরখাস্তের আলোচনার জন্ম দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল দল। তবে সাদা কালোরা বলছে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই বুঝে শুনেই নেওয়া হয়েছে। দলের স্বার্থে সব ধরনের যৌক্তিক সিদ্ধান্ত নিতে সবসময় রেডি মতিঝিলের ক্লাবটা। কেবল চলতি বিএফএল এ রেলিগেশন বাঁচানোই নয়, অন্তত টেবিলের 4 থেকে লিগ শেষ করার মিশন ওদের। তাই তো ফুটবলারদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত সাদা কালো শিবির। হাসান সজীবের রিপোর্ট। রবিবার বিকালেও দলের অনুশীলন করিয়েছেন কোচ আলফাজ আহমেদ, কিন্তু সন্ধ্যা নামতেই বরখাস্ত। হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক ফুটবলাঙ্গন, বিস্মিত সমর্থক থেকে ফুটবলাররাও। 6টা ফাইনাল খেলাইছে অলরেডি, মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে ছ্যাক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। উনি ফার্স্ট থেকে বলতে পারতো যে আপনাকে নেব না। একজন সফল কোচও কখনো কখনো হয়ে ওঠেন দলের জন্য মিসফিট। চলতি বাংলাদেশ ফুটবল লিগে রেলিগেশনের শঙ্কায় সাদা কালোরা। তাই কি 6 ম্যাচ বাকি থাকতেই এমন বড় সিদ্ধান্ত? যদিও কঠিন সময়ে দলকে টিকিয়ে রাখতে আলফাজের অবদানও কম নয়। ক্লাব কর্মকর্তারা কখনো কারোর প্রতি ইনজাস্টিস করে না। এটা হয়তো অনেক সময় অনেকে শুট করে না,
অনেকে লাক ফেভার করে না, এটার জন্য অনেক সময় অনেক কিছু একটা চেঞ্জিং আসে। আমরা সেন্টুকে দিয়ে বাকি 6টা ম্যাচ আমরা দেখতে চাচ্ছি, আমরা দেখি কি অবস্থা হয়। আবেগ নয়, পুরোপুরি পরিকল্পিত সিদ্ধান্ত। দলের স্বার্থে কঠিন পথেও হাঁটতে প্রস্তুত ঐতিহ্যবাহী এই ক্লাব। আলফাস নিঃসন্দেহে ভালো কোচ, সবার একটি সময় আছে ভালো এবং খারাপ। হয়তো আলফাজের একটা খারাপ সময় হয়েছে। মোহামেডান ক্লাব না বাংলাদেশের না পৃথিবীর যে কোনো দেশের, সেটা জাতীয় দলের কোচও হোক, সেই কোচকে সাক করা হয় কেন? রেজাল্ট খারাপের জন্যই তো সাক করা হয়। তবে প্রশ্ন থেকেই যায়, কোচ বদলে কি বদলাবে ভাগ্য? আমি আমার খেলোয়াড়দেরকে নিয়ে বসেছি এবং খেলোয়াড়দেরকে আশ্বস্ত করেছি, যদি বকেয়া কোনো কিছু থাকে অন্তত পক্ষে মোহামেডান ক্লাবের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার কিছু না। ব্রেন ফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে বাকি 6টা ম্যাচ যাতে জয়লাভ করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। নতুন কমিটি, নতুন সিদ্ধান্ত। দিন বদলের অপেক্ষায় সাদা কালোরা ফিরতে চায় জয়ে, প্রমাণ করতে চায় নিজেদের সামর্থ্য। সত্যি বলতে গেলে জাদুর তো কোনো কাঠি থাকে না, তবে ওনার আলফাজ ভাই যেরকম ছিল ওনার হয়তো একরকম থিঙ্কিং থাকতে পারে, আমার হয়তো একটু ডিফারেন্ট থিঙ্কিং থাকতে পারে। এই থিঙ্কিংটা নিয়ে কাজ করে যতটুকু আগানো যায়, এখানে তো নতুন কিছু করার খুব বেশি সুযোগ নেই। হাসান সজীব, একাত্তর। অনিশ্চয়তায় পড়েছে স্বাধীনতা কাপ। ফেডারেশন কাপের ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাফুফের পেশাদার লীগ কমিটির নিয়মিত সভায় জানিয়েছে এমনটা। লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, জাতীয় দলের প্রস্তুতি ও অন্যান্য কারণে লীগ শেষ হতে মে মাসের 3য় সপ্তাহ পেরিয়ে যাবে। 1 জুন থেকে শুরু হবে আগামী মৌসুমের দলবদল। স্বাধীনতা কাপ আয়োজনের জন্য সেই রকম সময় নেই। আগামী মৌসুমের দলবদল শেষ হবে আগস্টে। সেপ্টেম্বর থেকে লীগ শুরুর পরিকল্পনা করছে বাফুফে। চলমান মৌসুমের মতো আগামী মৌসুমেও লীগ কাপ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের পাশাপাশি সুপার কাপ রাখা হয়েছে সূচিতে। স্বাধীনতা কাপ আমরা আশা করি করার চেষ্টা করব, তবে আমাদের ফিফা উইন্ডো, আপনারা জানেন যে ফিফা উইন্ডো জুন মাসে আসে। তারপর আমাদের খেলাটাও এই গত আমাদের ন্যাশনাল টিমের জন্য কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল, তারপর নির্বাচনের জন্য সব কিছু মিলে খেলাগুলো কিন্তু একটু পিছিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখন ইন্ডিপেন্ডেন্ট কাপটা আমরা একটু প্রশ্নাতীত যে আমরা করতে পারবো কিনা, সময় পাবো কিনা, কারণ আমাদের নেক্সট খেলাটা শুরু হয়ে যাবে। তারপরে আমরা মাথায় রেখেছি করার চেষ্টা করব। আন্তর্জাতিক মানে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। প্রস্তুত হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজও। পরিদর্শন শেষে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন শহীদ চান্দু স্টেডিয়াম ফিরে পাবে তার হারানো জৌলুস। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেছেন, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত করা হবে। আসছে জুলাইয়ে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিং রুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেম সংস্কারে ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজ শুরু করেছেন। বগুড়ার ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে যে কটি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ সুবিধা আছে সেখানে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়ায় নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যে আমরা 64টি জেলায় আমরা যে স্পোর্টস ভিলেজ তৈরি করব, সেটি প্রথম ধাপে আমরা আমাদের 8টি বিভাগ, পাশাপাশি আমাদের 2টি অঞ্চল রয়েছে ফরিদপুর এবং কুমিল্লা সহ, আমরা এই 10টি জায়গায় আমরা প্রথম যে আমাদের যে আগামী জুনের যে অর্থ বছর, সেখানে আমরা আশা করছি যে আমরা আন্তর্জাতিক মানের যে আমাদের যে স্পোর্টস ভিলেজ তৈরি করার যে পরিকল্পনা রয়েছে ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন, সেটি আমরা রাজশাহী বিভাগেরটি আমরা ইনশাআল্লাহ আমাদের এই বগুড়ায় আমরা নির্মাণ করব। সেই বিষয়ে ইতিমধ্যে লা লিগার শিরোপার দৌড়ে এখন যেন দুই মেরুর দুই গল্প। একদিকে বার্সেলোনা গোলের পর গোল, ঢেউয়ের পর ঢেউ, যেন আক্রমণের এক চলমান উৎসব। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারকায় ঠাসা, তবু বরাবরই থমকে যাওয়া। বারবার এক নামের ওপর অতিরিক্ত নির্ভরতা। কিলিয়ান এমবাপের আলো জ্বালানো রিয়াল জ্বলে ওঠে, না হলে অন্যদিকে আক্রমণ অনেক সময় হয়ে পড়ে নিষ্প্রভ। শিরোপার দৌড়ের এই ব্যবধান নিয়েই আরও জানাচ্ছেন জুবাইর নূর।
বিশ্ব চ্যাম্পিয়ন দলটার হঠাৎ কি হলো? একের পর এক ইনজুরিতে পড়ছে ভাইটাল প্লেয়াররা, যাদের বাদ দিয়ে বিশ্বকাপের ম্যাচ কল্পনাও করা সম্ভব নয়। সেই সব ফুটবলাররাই ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। দুশ্চিন্তায় মাথায় হাত কোচ লিওনেল স্কালোনির। ক্যাপ্টেন লিওনেল মেসিও এখনো নিশ্চিত করে বলছেন না বিশ্বকাপে খেলবেন কিনা। নতুনদের মধ্যে এবার সবচেয়ে বেশি আশা ছিল স্ট্রাইকার ওয়াকিন পানিচেল্লিকে নিয়ে। 16 গোল করে ফ্রেঞ্চ লিগ 1-এর রানিং সিজনের টপ স্কোরার এই আর্জেন্টাইন, যার উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি। এমন হাইটের ফরওয়ার্ড সচরাচর আর্জেন্টিনায় দেখা যায় না। ম্যাচের শেষ দিকে নেমে হেঁটে গোল করতে বিশেষ পারদর্শী সেই কিনা এসিএল ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে। গেল বিশ্বকাপে মেসির পর সবচেয়ে বেশি ভূমিকা রাখা গোলরক্ষক এমি মার্তিনেজও পড়েছেন ইনজুরিতে। চলতি মৌসুমের প্রায় পুরোটা সময় এমি কাফ মাসেলের চোটে ভুগছেন। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গিয়েও ছিলেন ঠিকঠাক, তবে ম্যাচ শুরুর ঠিক 20 মিনিট আগেই কোচিং স্টাফদের কাছে এমি জানান ব্যথা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে, খেলতে পারবেন না ফরেস্টদের বিপক্ষে। এমির মতো লাউতারো মার্তিনেজও পুরনো ইনজুরিতে কুপোকাত। বাঁ পায়ের চোটে লাউতারো ছিলেন মাঠের বাইরে। প্রায় 2 মাস ইনজুরিতে থাকার পর ফিট হয়ে ফেরার দিনই ইন্টার মিলান স্ট্রাইকার আবারও আঘাত পেয়েছেন একই জায়গায়। তার অবস্থা কতটা গুরুতর সেটা এখনো বলতে পারছেন না স্বয়ং ডক্টররাও। 2022 বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার অন্যতম ট্রাম্প কার্ড ছিলেন সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। তিনিও পড়েছেন ইনজুরিতে। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে ফিট হবেন কুতি। যদিও টটনহামের কোচ রবার্তো দে জার্ভি জানিয়েছেন কয়েকদিনের মধ্যে রোমেরোর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের ঠিক আগে ফিরবেন কুতি। শেখ আশিক, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।